নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর টার্গেট ডব্লিউবিসিএস প্রিলিমিনারি 2021 উদ্দেশ্য করে আমরা যে সিরিজ শুরু করেছিলাম, আজ তার ডে 10-এর লেকচার। আর আজ আমরা অর্থনীতি সম্পর্কে আলোচনা করব। আর আজকে যে টপিকগুলো আছে, এক্সটার্নাল সেক্টর, টার্মিনোলজি, বেসিক টার্মিনোলজি থেকে একটি কোশ্চেন আছে, ব্যাংকিং থেকে কোশ্চেন আসবে আজকে, ইনফ্লেশন থেকে কোশ্চেন আসবে। তো এই টপিকগুলো নিয়ে আজ আমরা আলোচনা করবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, এগিয়ে চলো 2.0 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে জেনারেল সায়েন্সের প্রত্যেকটি লেকচার পাবেন এবং এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে আমার প্রতিটি লেকচারের আপডেট সহ প্রতিটি লেকচারের পিডিএফ পাবেন এবং দুটি চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলুন শুরু করা যাক। তো আজকের প্রথম কোশ্চেন বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ মাইক্রো ইউনিট অফ মুদ্রা। এর মধ্যে এই যে চারটি অপশান রয়েছে, এই চারটি অপশানের মধ্যে কোনটি মুদ্রা, MUDRA মুদ্রা এর একটি মাইক্রো ইউনিট নয়? তো অপশান এ শিশু, অপশান বি তরুণ, অপশান সি কিশোর এবং অপশান ডি অরফান। তো কোনটা কারেক্ট অ্যান্সার? তার আগে আপনাদের মুদ্রা সম্পর্কে জানতে হবে। আমি আরেকটু বলে দিই, মুদ্রা সম্পর্কে ব্যাংকিংয়ের লেকচারে আমি ডিটেলসে আলোচনা করেছি রমেশ সিংয়ের লেকচারের মধ্যে। তো আমি আরেকবার বলে দিচ্ছি মুদ্রা কি। তো মুদ্রা MUDRA এর ফুল ফর্ম হচ্ছে মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট রিফাইন্যান্স এজেন্সি। মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইন্যান্স এজেন্সি। তো এই মুদ্রা কী করে? মুদ্রা বিভিন্ন ইনস্টিটিউশনকে রিফাইন্যান্স করে এবং ওই ইনস্টিটিউশন বিভিন্ন মাইক্রো ইউনিট, যেগুলো MSME বলা হয়, সেই যে MSME সেক্টরকে কিন্তু বিভিন্ন রকম ইনস্টিটিউশন ফান্ড করে। তো এই যে ফান্ড, সেই ইনস্টিটিউশন আবার ফান্ড কোথা থেকে পাবে? সেই ইনস্টিটিউশন আবার ফান্ড পাবে গভর্নমেন্ট এজেন্সির কাছ থেকে। আর এই গভর্নমেন্ট এজেন্সি হচ্ছে মুদ্রা। দেখুন, আপনি টার্মটা যদি অ্যানালিসিস করেন তাহলেই বুঝতে পারবেন, মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইন্যান্স এজেন্সি। রিফাইন্যান্স এই টার্মটার উপর জোর দিন, অর্থাৎ আবার ফাইন্যান্স করছে। তো ওই ইনস্টিটিউশন মাইক্রো ইউনিটস বা MSME এর ওপর ফাইন্যান্স করছে, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ এর ওপরে ফাইন্যান্স করছে এই ইনস্টিটিউশন। আবার ওই ইনস্টিটিউশনের ওপরে গভর্নমেন্ট এজেন্সি যেটা ফাইন্যান্স করছে সেটা হচ্ছে মুদ্রা। তো এই হচ্ছে মুদ্রা। মুদ্রাকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা হয়। কী কী? একটা হচ্ছে শিশু, আরেকটি হচ্ছে কিশোর এবং আরেকটি হচ্ছে তরুণ। তো শিশু কোন লোনের ক্ষেত্রে বলা হয়? যে লোনের অ্যামাউন্ট লেস দ্যান 50,000, অর্থাৎ 50,000-এর কম অ্যামাউন্টের লোনকে বলা হয় শিশু। তারপরে তরুণ কাকে বলা হয়? তরুণের পরে আগে আগে আছে কিশোর। প্রথমে আছে শিশু, 50,000-এর কম, তারপরে আছে কিশোর 50,000 থেকে 5 লাখ, আর তারপরে আছে তরুণ 5 লাখ থেকে 10 লাখ। এটাই হচ্ছে মুদ্রা। আর এর মধ্যে তাহলে কোনটা অ্যান্সার হবে? অরফ্যান। অরফ্যান কিন্তু একটি মাইক্রো ইউনিট নয়। মুদ্রার মাইক্রো ইউনিট তিনটি আছে, শিশু, তরুণ এবং কিশোর, বা শিশু, কিশোর এবং তরুণ পরপর সাজালে শিশু, কিশোর এবং তরুণ। তো নেক্সট যে স্লাইড আছে দেখুন, মুদ্রা লোন। মুদ্রা একটি লোন। এই মুদ্রা লোন, শিশু লোন আপ টু 50,000 ফর স্টার্টস আপ অ্যান্ড ফার্স্ট টাইম এন্টারপ্রেনিওর্স। তারপরে দেখুন কিশোর, এটা 50,000 থেকে 5 লাখ পর্যন্ত, আর তরুণ হচ্ছে 5 লাখ থেকে 10 লাখ পর্যন্ত লোন। এই হচ্ছে মুদ্রা। আর নেক্সট কোশ্চেন বলছে, দেখুন, মোস্ট অফ দ্য শেয়ার এখানে দেওয়া হবে, মোস্ট অফ দ্য শেয়ার অফ RRB ইজ ক্যারিড বাই। তো RRB কি? RRB বলতে কিন্তু আমি এখানে RRB কলকাতা ওটা বোঝাচ্ছি না, রিজনাল রুরাল ব্যাংকের কথা বলছি। রিজনাল রুরাল ব্যাংক, এই যে রিজনাল রুরাল ব্যাংকের বেশিরভাগ শেয়ার কার দ্বারা ক্যারি করা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো বেশিরভাগ শেয়ার দেখুন, এই ছবিটা দেখলে বুঝতে পারবেন, 50% শেয়ার রিজনাল রুরাল ব্যাংকের 50% শেয়ার সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা কিন্তু ক্যারি করা হয়, বহন করা হয়। তারপরে 15% স্টেট গভর্নমেন্টের দ্বারা, আর বাকি 35% এটা স্পন্সর ব্যাংকের দ্বারা কিন্তু এই যে RRB রিজনাল রুরাল ব্যাংকের শেয়ার ক্যারি করা হয়। তাহলে এখানে কারেক্ট আনসার কোনটা হবে? সেন্ট্রাল গভর্নমেন্ট। আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এই যে রিজনাল রুরাল ব্যাংক, এটা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। আমি এর আগের অনেক ভিডিওতে বলে দিয়েছি, কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওতে বলেছি, তারপরে যখন RRB নিয়ে আলোচনা করেছিলাম তখনও বলে দিয়েছিলাম। আর এখানে আরেকটি ইম্পর্টেন্ট তথ্য আমি বলে দিচ্ছি। RRB এটা রেগুলেট করা হয় RBI এর দ্বারা। RRB রেগুলেট করা হয় কার দ্বারা? RBI এর দ্বারা। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো এখানে আরও কিছু তথ্য আপনারা দেখে নিতে পারেন, আমি পিডিএফে দিয়ে দেবো। আমি যে প্রোভাইড করে দেবো পিডিএফটা, সেখানে আপনারা পেয়ে যাবেন। দেখুন, এই তথ্যগুলো একবার পড়ে নেবেন। বর্তমানে 56 RRB অপারেশনাল ইন্ডিয়া রয়েছে, দেখুন এখানে 56 রয়েছে। তো নেক্সট কোশ্চেন বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান ইন্ডিকেটর মেজারিং GDP। তো
এর মধ্যে কোনটি একটি জিডিপি মেজারিং ইন্ডিকেটর নয়? তো জিডিপির ফুল ফর্ম কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এবং জিডিপি বিভিন্ন মেথডে কিন্তু পরিমাপ করা হয়, ইনকাম মেথড, এক্সপেন্ডিচার মেথড। কিন্তু ইনকাম সাধারণত সবার কাছ থেকে সঠিক ইনকামের তথ্য জানা যায় না, ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য বা অন্য কারণ হতে পারে, ব্ল্যাক মানি এবং বিভিন্ন কারণে সঠিক ইনকাম বলে না। তো সেই জন্যে সাধারণত আমরা এক্সপেন্ডিচার মেথড ইউজ করি। তো এর মধ্যে জিডিপি পরিমাপ করতে কোন ইন্ডিকেটরটি ব্যবহার করা হয় না? তো জিডিপি পরিমাপ করতে সাধারণত 4টি ইন্ডিকেটর ব্যবহার করা হয়, যার মধ্যে একটি হলো কনজামশান অর্থাৎ ভোগ। আর মনে রাখবেন এটা প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে মেডিকেল, ধরুন আপনি কোনো রকম ওষুধ কিনছেন, এটা একটা আপনার কনজামশান। আপনি ধরুন ফলমূল কিনছেন, এটাও একটা কনজামশান, ভোগ। এটা একটা থাকলো সি হলো প্লাস। তার সাথে হবে ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট কাদের জন্য? কর্পোরেটসদের জন্য। কর্পোরেটসের ইনভেস্টমেন্ট, এটা হলো আই। তার সাথে আছে কি? গভর্নমেন্ট স্পেন্ডিং। গভর্নমেন্ট স্পেন্ডিং অর্থাৎ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বা গভর্নমেন্ট স্পেন্ডিং একই জিনিস। গভর্নমেন্ট যতটা ব্যয় করছে আমাদের, ধরুন সেন্ট্রাল গভর্নমেন্ট সমগ্র দেশের ওপর যতটা ব্যয় করছে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিংয়ের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে যেটা ব্যয় করছে, স্টেট গভর্নমেন্ট যেটা ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিংয়ে ব্যয় করছে, এগুলো। এবং তার সাথে কি রয়েছে? এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট অর্থাৎ নেট এক্সপোর্ট, এইটা কিন্তু ধরা হয়। এখানে ওই অপশানটা দেওয়া নেই, ওই অপশানের জায়গায় দেওয়া রয়েছে দেখুন ইনকাম। আর ইনকামটা নয়, ইনকাম মেথডে আমাদের জিডিপি পরিমাপ করা হয় না। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? ইনকাম। তো তাহলে জিডিপি পরিমাপ করতে কী কী ইন্ডিকেটর লাগে? কনজামশান বা ভোগ, ইনভেস্টমেন্ট, আর এটা কর্পোরেটদের ক্ষেত্রে। আর কনজামশানটা মনে রাখবেন প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে, প্রাইভেট সেক্টর নয়, প্রাইভেটের ক্ষেত্রে। আর 3 নম্বর হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বা গভর্নমেন্ট স্পেন্ডিং। আর 4 নম্বর হচ্ছে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, মানে এর অর্থ হলো নেট এক্সপোর্ট। আর এই নিয়ে ডিটেলস লেকচারে আপনি যদি জানতে চান তাহলে কিন্তু আমার ওই যে রমেশ সিংয়ের লেকচার, ওখানে আপনারা পেয়ে যাবেন এটা জিডিপি সম্পর্কিত। নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ রং অ্যাবাউট স্ট্যাগফ্লেশন? তো কোন স্টেটমেন্টটি স্ট্যাগফ্লেশন সম্পর্কে ভুল? তো স্ট্যাগফ্লেশন কি সেটা আগে আপনাদের জানতে হবে। তো প্রথম অপশান বলছে ইকোনমিক গ্রোথ ইনক্রিজ, ইকোনমিক গ্রোথ বাড়ে যখন স্ট্যাগফ্লেশন হয়। ইনফ্লেশন ইনক্রিজ, ইনফ্লেশন বেড়ে যায়। ইট হ্যাজ পলিটিক্যাল আউটকাম, এর পলিটিক্যাল আউটকাম আছে স্ট্যাগফ্লেশনের ক্ষেত্রে। ফিলিপস কার্ভ মেজার্সেস, ফিলিপস কার্ভ কী নিয়ে? পপুলেশন এবং আনএমপ্লয়মেন্ট, ইনফ্লেশন এবং আনএমপ্লয়মেন্টকে নিয়ে কিন্তু এই ফিলিপস কার্ভ গঠিত হয়েছে। ওই ওপরের দিকে থাকে ইনফ্লেশন আর এই নিচের দিকে থাকে এটা আনএমপ্লয়মেন্ট। এইভাবে কিন্তু ফিলিপস কার্ভটা গঠিত হয়েছে। আর আমি এটা ডিটেলসে আলোচনা করেছি আমার রমেশ সিংয়ের লেকচারে। তো স্ট্যাগফ্লেশন কি আমি প্রথমে বলে দিচ্ছি। স্ট্যাগফ্লেশন হচ্ছে যখন ইকোনমিক গ্রোথ একই থাকে কিন্তু ইনফ্লেশন বেড়েই চলে। যখন ইকোনমিক গ্রোথ আপনার একই থাকে এবং ইনফ্লেশন বেড়ে চলে তখন সেটাকে বলা হয় স্ট্যাগফ্লেশন। তাহলে এখানে ইকোনমিক গ্রোথ ইনক্রিজ হলে হবে না, ইকোনমিক গ্রোথ এক থাকতে হবে। তাহলে এর মধ্যে কোনটি ভুল? ইকোনমিক গ্রোথ ইনক্রিজ করছে এটা তাহলে অবশ্যই ভুল। তার কারণ হচ্ছে স্ট্যাগফ্লেশনের ডেফিনেশন হচ্ছে ইকোনমিক গ্রোথ একই থাকে কিন্তু ইনফ্লেশন বাড়বে। মনে রাখবেন এর পলিটিক্যাল আউটকাম রয়েছে। গভর্নমেন্ট এখানে কিন্তু একেবারে ধ্বংস হয়ে যেতে পারে, গভর্নমেন্ট একেবারে শেষ হয়ে যেতে পারে। আর ফিলিপস কার্ভ তো বললামই ইনফ্লেশন এবং আনএমপ্লয়মেন্টের মধ্যে একটা গ্রাফ তৈরি করছে, আর এটা অবশ্যই স্ট্যাগফ্লেশনের সাথে যুক্ত। হাউ টু কমব্যাট স্ট্যাগফ্লেশন এটা কিন্তু ফিলিপস কার্ভের মাধ্যমেই দেখা হয়। আজকে নেক্সট এবং ফাইনাল কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাকাউন্টস ডেটা ইজ নিডেড ফর মেজারিং বিওপি? তো বিওপি মেজার করতে এর মধ্যে কোন ডেটাটি লাগে, কোন অ্যাকাউন্টের ডেটাটি লাগে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো বিওপি কি, আর তার আগে এই যে ক্যাপিটাল অ্যাকাউন্ট কি, কারেন্ট অ্যাকাউন্ট কি, সিএডি, বিওআই, বিওটি কি, এগুলো আপনারা আমার ইকোনমি লেকচারের এক্সটার্নাল সেক্টরে পেয়ে যাবেন। তো প্রথমেই বলে দিই ক্যাপিটাল অ্যাকাউন্ট আছে। ক্যাপিটাল অ্যাকাউন্ট আপনি প্রথমেই বুঝতে পারছেন ক্যাপিটাল অ্যাকাউন্ট মানে লং টার্মের যে অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট মানে শর্ট টার্মের যে অ্যাকাউন্ট, বিওপি মানে কি? ব্যালেন্স অফ পেমেন্ট, এটা হচ্ছে বিওপি। আর তার আগে বিওপি আলোচনা করার আগে একটু বিওআই বলে দিই, ব্যালেন্স অফ ইনভিজিবল, অর্থাৎ যে গুডসগুলো, যে গুডস সাধারণত আমরা চোখে দেখতে পারি না, তাহলে সেটাকে গুডস বলা ভুল। যে সার্ভিসেসগুলো আমরা এক্সপোর্ট করি এবং তার মাধ্যমে যে বিদেশি মুদ্রা আমাদের ভারতে আসছে, এটাই কিন্তু বিওআই, ব্যালেন্স অফ ট্রেড। এখানে কিন্তু গুডস যেগুলো আমরা শুধু চোখে দেখতে পারি এবং তাকে টাচ করতে পারি, সেই গুডসগুলোকে আমরা যদি এক্সপোর্ট করি সেটাকে হচ্ছে বিওটি। সিএডি একটু বড় হয়ে যাবে, সেহেতু আমি আর আলোচনা করছিলাম। বিওটি এবং বিওআইয়ের এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট এইভাবে বার করতে হয়, নেট রেমিটেন্সেস এইসবের মাধ্যমে বার করতে হয়, নেট ভ্যালু মাইনাস হয়। ডিটেলসে আলোচনা আপনারা ওই রমেশ সিংয়ের লেকচার থেকে দেখে নেবেন। আর এবার বলে দিই তাহলে কারেক্ট অ্যান্সার কী হবে। বিওপি পরিমাপ করা হয় কী করে? বিওপি কারেন্ট অ্যাকাউন্ট এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট একত্রে মিলে
যেটা বার হয় সেটাই হচ্ছে বিওপি, কারেন্ট অ্যাকাউন্ট এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে অ্যান্সার হবে কিন্তু বথ। আর বিওপি কি সেটাও আপনারা দেখে নেবেন, ওই লেকচার থেকে ডিটেলসে আমি আলোচনা করেছি। বর্তমানে মনে রাখবেন আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট সারপ্লাসে রয়েছে, আমাদের ফরেন এক্সচেঞ্জ বেড়েই চলেছে, আমাদের ফরেন এক্সচেঞ্জ কিন্তু বেড়েই চলেছে। এই নিয়ে কিন্তু সবসময় লেখালেখি হচ্ছে নিউজ পেপারে। আপনি যদি হিন্দু পড়েন, আপনি যদি ইন্ডিয়ান এক্সপ্রেস পড়েন, তাহলে কিন্তু এই যে বিওপি টার্মটা শুনে থাকবেন, ক্যাপিটাল অ্যাকাউন্ট টার্মটা শুনে থাকবেন, কারেন্ট অ্যাকাউন্ট শুনে থাকবেন, এই টার্মগুলো প্রত্যেকটাই শুনে থাকবেন এক্সটার্নাল সেক্টরের ক্ষেত্রে। তো বিওপি ক্রাইসিসও দেখা দিয়েছিল, যখন কারেন্ট অ্যাকাউন্ট মাইনাস হয়ে যায়, ক্যাপিটাল অ্যাকাউন্ট মাইনাস হয়ে যায় এবং ফরেন এক্সচেঞ্জ জিরো হয়ে যায়, তখন বাইরে থেকে আমাদের অয়েল কেনার টাকা থাকে না, তখন সেই সময় কিন্তু কী হয়, বিওপি ক্রাইসিস দেখা যায়। তো এরকম কন্ডিশনে হয়েছে। আইএমএফ কিন্তু এর আগে সাহায্য করেছে ভারতকে, ওয়ার্ল্ড ব্যাংক সফট লোন দেয় ডেভেলপমেন্টের জন্য, মনে রাখবেন। আর আইএমএফ কিন্তু বিওপি ক্রাইসিস থেকে বাঁচতে এর আগে ভারতকে সাহায্য করেছে। কত সাল? 1991 সাল, তখন বিওপি ক্রাইসিস দেখা দিয়েছিল, তখন এলপিজি রিফর্মস করা হয়েছিল আমাদের। তখন ফিনান্স মিনিস্টার ছিলেন ডক্টর মনমোহন সিং, তিনি এলপিজি রিফর্মস করেছিলেন। এলপিজির ফুল ফর্ম কি? লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন। এর মাধ্যমে কিন্তু এই যে বিওপি ক্রাইসিসটাকে কন্ট্রোলে আনা গেছিলো, আর আইএমএফ কিন্তু এখানে লোন দিয়েছিল। তো এই ছিল আজকের টোটাল লেকচার। আমি এখানে ডিটেলসে আলোচনা করিনি, কারণ প্রত্যেকটা টপিকই আমি এর আগে আলোচনা করেছি রমেশ সিংয়ের লেকচারে। আপনারা ওখান থেকে দেখে নেবেন, আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন, কেননা কোশ্চেনের থেকে আলোচনা করার থেকে ডিটেলস অ্যানালিসিসটা কিন্তু অনেকটা হেল্প করবে আপনাদের, আপনি যখন কোশ্চেনটা অ্যাটেম্প্ট করবেন। তো এই ছিল আলোচনা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।